এ মা, তোমার তো দেখি হাত অনেকখানি কেটেছে, কিভাবে কাটলো? জাবির একবার তাকিয়ে খাওয়া মনোযোগ দেয়। তেমন কিছু না, গ্লাস হাত থেকে পড়ে গিয়েছিল তাই কেটে গেছে। আমি পরে খাবো, আমার রুমে খাবার পাঠিয়ে দিও। আমির চলে যেতে নিলে ইয়ামিনা আমিরের হাত শক্ত করে ধরে। কিছু না বলে প্লেটে খাবার বেড়ে আমিরকে খাওয়াতে শুরু করে। কি হলো, হাঁ করুন। আমির অবাক দৃষ্টিতে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। আমির হাঁ করতে ইয়ামিনা আমিরের মুখে খাবার দিচ্ছে। আরুষে জাফরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে মিটমিট করে হাসছে। ইয়ামিনা খাওয়া দাওয়া শেষ করে আমিরকে রুমে নিয়ে আসে। রুমে আসতে আমির রুহানকে ডাক দেয়। রুহানকে ডাকছেন কেন? আমি শাওয়ার নিব, ওর সাহায্য লাগবে। কেন, রুহান আপনার বউ নাকি? আমির একটু চমকায়। বউ হতে যাবে কেন? আমি তো আছি এসব করার জন্য। তো রুহানকে কেন ডাকছেন? আপনি পারমিশন দিন বা না দিন, আমি আমার দায়িত্ব পালন করে যাব। তার জন্য আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে না। আমিরকে ওয়াশরুমে শাওয়ারের কাছে নিয়ে যেয়ে ঝর্ণা ছেড়ে দেয় ইয়ামিনা। আমির বসে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। ঝর্ণার পানি আমিরের সারা শরীর বেয়ে পড়ছে। ইয়ামিনা আমিরের দিকে একটু ঝুঁকে আমিরের মাথায় দুহাত দিয়ে আস্তে আস্তে শ্যাম্পু করে দিচ্ছে। আমির চোখ মুখ বুজে নেই। এতদিন পর যেন আমিরের অন্যরকম শান্তি কাজ করছে। সেটা কি ইয়ামিনার কারণে? কিন্তু কেন? ঝর্ণার পানিতে ইয়ামিনার শাড়ি ভিজে পেট থেকে শাড়ি অনেকখানি সরে যায়। সাদা পেটে বিন্দু বিন্দু পানি জমে গিয়েছে। আমির চোখ খুলতেই ইয়ামিনার পেটের দিকে চোখ পড়ে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। আমির মুখটা অন্য পাশে করে নেয়। তুমি যাও, বাকিটা আমি পারবো। আমার শেষ হলে আমি তোমাকে ডেকে দিব। ইয়ামিনা কিছুটা সরে আসে। আমি বাইরে আছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিয়েন। ইয়ামিনা বারান্দায় দাঁড়িয়ে আছে। ভরা মেঘলা আকাশ। বৃষ্টি নেই, তারপরেও আকাশটা মেঘলা হয়ে ঘোলাটে হয়ে আছে। নীল নীল আভা যেন মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আকাশের দিকে চেয়ে আছে ইয়ামিনা। অতীতটা যদি বর্তমান হতো খুব বেশি খারাপ হয়ে যেত দিহানজি। আজ যে আপনাকে খুব বেশি মনে পড়ছে, খুব বেশি কাছে পেতে ইচ্ছে করছে। এরকম একটি দিনে আপনি আমার জন্য। বলে ইয়ামিনা ডুকরে কেঁদে দেয়। ইয়ামিনা নিজের চুল ঠিক করতে করতে সামনের মানুষটার দিকে বেশ রাগভাব নিয়ে তাকায়। আপনি কি সবসময় লেটে আসার ডিগ্রি নিয়ে রেখেছেন? একদিন যদি সময় মতো আসতেন তাহলে তো আমি ধন্যই হতাম। দিহান টেডি ফেস করে ইয়ামিনার গাল টেনে দিয়ে বলে, ইয়ামনি, আজকের এই স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য একটু লেট হয়েছে। কি এমন দরকারি তলব করেছেন জনাব, আমাকেও একটু বলবেন? এই নাও। দিহান ইয়ামিনার হাতে একটা বক্স দেয়। খুলে দেখো। একটু বিরক্তি ভাব ফুটে উঠেছে ইয়ামিনার মুখে। কি এটা, যার জন্য আপনার 7 সমুদ্র সাঁতরে যেতে হয়েছে? খুলেই দেখো না। ইয়ামিনা বক্স খুলতে যেন ঠোঁট জোড়া প্রস্তুত হয়ে আছে। কাঠের চুড়ি, তাও আবার এতগুলো। ইয়ামিনা খুশিতে লাফাতে ইচ্ছে করছে। ইয়ামিনার সবচেয়ে প্রিয় জিনিসটা কাচের চুড়ি। তার কারণ ইয়ামিনা নিজেরই জানা নেই। আপনার জন্য কয়েকটা গলির দোকানে আওড়াতে আওড়াতে এই চুড়িগুলো নিয়ে এসেছি। এখন বলেন, 7 সমুদ্র সাঁতার দিয়ে কি আমার লাভ হলো? বলে দিহান মুচকি হাসি দেয়। আপনি এতগুলো কিউট। আপনি জানেন না এগুলো আমার কত পছন্দের। থ্যাঙ্কস এত স্পেশাল গিফট দেওয়ার জন্য। দিহান ইয়ামিনার হাত ধরে কাছে নিয়ে আসে। দাও পরিয়ে দেই। ইয়ামিনা অপালকভাবে তাকিয়েছিল সেদিন। আমার মাথাটা প্রচুর ধরে আছে, 1 কাপ কফি হবে? হঠাৎ এমন কথায় ইয়ামিনা চমকে পিছনে তাকায়। কান্নাটা আড়াল করে নেয়, সেটা আমির ভালো করে বুঝতে পেরেছে। ইয়ামিনার সেদিনের কথা মনে পড়ে যায়। আপনি খাবেন? আমির হালকা হেসে বলে, হ্যাঁ, চিন্তা করো না, ফেলবো না। এবার সত্যি কফিটা মাথা ব্যথার জন্য ভীষণ দরকার। মলিন একটা হাসি দিয়ে আচ্ছা বলে ইয়ামিনা চলে যেতে নিলে হঠাৎ খেয়াল করে আমিরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। টি শার্টটা আধো ভেজা হয়ে আছে। ইয়ামিনা রুম থেকে টাওয়ালটা নিয়ে আমিরের পাশে দাঁড়ায়। কি কিছু বলবে? মাথা তো ধরবে, আমাকে ডাকেননি কেন?
প্রয়োজন পড়েনি, আমার কাছে দাও, আমি মুছে নিতে পারবো। হাত বাড়িয়ে দেয় আমির টাওয়ালের জন্য। ইয়ামিনা কিছু না বলে আমিরের পিছনে দাঁড়িয়ে আমিরের মাথা মুছে দেয়। আমির চুপ হয়ে বসে আছে। আমি কফি নিয়ে আসছি। আচ্ছা, বেশ কিছুক্ষণ পর ইয়ামিনা কফি হাতে বারান্দায় যায়। আমির ফোনে কথা বলছে আর অন্য হাত দিয়ে ল্যাপটপে কাজ করছে। বাতাসের সাথে সাথে আমিরের ছোট ছোট সিল্কি চুলগুলো পাল্লা দিয়ে এদিক সেদিক ছুটে চলেছে। ইয়ামিনাকে দেখে আমির ফোনটা রেখে কফি হাতে নেয়। এক চুমুক দিয়ে ইয়ামিনার দিকে তাকায়। এর আগে এত ভালো কফি আমির কখনো খেয়েছে বলে আমির মনে করতে পারছে না। মেয়েটার চোখে কি যেন আছে। আমির চেয়েও না, গভীরভাবে তাকাতে পারে না। একটা ঘোরে পড়ে যায়। বসো। ইয়ামিনা আমিরের কথা শুনে বসে পড়ে। থ্যাঙ্কস, হ্যাঁ কফিটার খুব প্রয়োজন ছিল। ইয়ামিনা ছোট করে একটা হাসি দেয়। কোন ইয়ারে তুমি? ইয়ামিনার এমন কথায় আমিরের দিকে তাকায়, চোখ সরিয়ে বলে, ভার্সিটির ফার্স্ট ইয়ার, কি নিয়ে পড়ছো? আর্টসের সাবজেক্ট নিয়ে। ইচ্ছে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ার, কিছু নম্বরের জন্য চান্স পাইনি। আপনি কোন ভার্সিটিতে পড়ালেখা করেছেন? আমির কফির মগে চুমু দিয়ে বলে, অক্সফোর্ড ইউনিভার্সিটি। নামটা শুনে ইয়ামিনার চোখে তাকায়। কথা বলতে বলতে আমিরের হঠাৎ হাঁচি আসাতে শরীরের ঝাঁকুনিতে কফিটা হাত থেকে পড়ে মুখে কিছুটা লেগে যায় আর টি শার্টে অনেকখানি পড়ে যায়। আমির একটার পর একটা হাঁচি দিয়েই চলেছে। হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। ইয়ামিনা এতক্ষণ স্বাভাবিক থাকলেও আমিরের এই অবস্থায় কিছুটা আওয়াজ করে হেসে দেয়। হাসির শব্দে আমির ইয়ামিনার দিকে তাকায়। মুহূর্তের মধ্যে আমিরের চোখ দুটো শিথিল হয়ে আসে। ইয়ামিনাকে কখনো হাসতে দেখেনি সে। এক অন্যরকম ঘোরে চলে গেছে। এই মেয়েটা যদি সারাদিন তার সামনে বসে বসে হাসতো তাহলে চোখ দুটোর সাথে মনটাও শিথিল হয়ে যেত। বাড়ির বাগানে যাবেন? হঠাৎ ইয়ামিনার কথায় আমিরের ধ্যান ভাঙে। ইয়ামিনার দিকে এমনভাবে তাকায় যেন ইয়ামিনা আমিরের অসহায়ত্বের মজা নিচ্ছে। কি হলো, যাবেন? বিশ্বাস রাখতে পারেন, ফেলবো না আপনাকে, শুধু শক্ত করে ধরে রাখবেন। হুইল চেয়ার দিয়ে আমিরকে বাইরে নিয়ে আসে ইয়ামিনা। আমির বাইরে এসে লম্বা একটা শ্বাস নেয়। আজ কতদিন পর বাইরে এসেছে আমির। এক অন্যরকম প্রকৃতিতে অনুভব করছে সে। আসলে কি প্রকৃতি এত সুন্দর! চারপাশে বিভিন্ন ফুলের গাছ, তাজা কাছে ফুলের গন্ধে চারপাশটা মৌ মৌ করছে। আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ইয়ামিনা সামনে এগিয়ে হাত দুটো ছড়িয়ে প্রকৃতির এই ঘ্রাণটাকে আপন করে পিছনে ফিরে আমিরের দিকে তাকায়। ইয়ামিনা হাতটা বাড়িয়ে দেয় আমিরের দিকে, মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ভরসা রাখুন আর হাতটা দিন। সেই হাতটাই যে আমিরের অন্ধকারে ডুবে যাওয়ার আলোর পথ ছিল সেদিনই হয়তো আমির জানতো না। ইয়ামিনার হাতের উপর হাত রেখে শক্ত করে ধরে। ইয়ামিনা আমিরকে টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। আমির সব ভর ইয়ামিনার উপর ছেড়ে দেয়। আমির চেষ্টা করছে নিজের পাটাকে যত সম্ভব চালানোর। ইয়ামিনার কষ্ট হলেও সেটা মুখে প্রকাশ করছে না। আমিরকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তাকে যে হার মানলে চলবে না, ডাক্তার বলে দিয়েছিল আমিরকে বেশি বেশি হাঁটানোর জন্য। বেশ কিছুক্ষণ আমিরকে ধরে হাঁটাই ইয়ামিনা। হঠাৎই ঝুম ধরে বৃষ্টি নেমে, বৃষ্টিটিও যেন এতক্ষণ দুজনের প্রতীক্ষায় ছিল। বৃষ্টিতে দুজনে ভিজে একাকার হয়ে গেছে। আমির ইয়ামিনার কোমর ধরে ইয়ামিনার ওপর ভর দিয়ে শরীরটাকে সামনের দিকে নিয়ে আসে। আমিরের চুল বেয়ে বৃষ্টির পানি ইয়ামিনের মুখের ওপর পড়ছে। ইয়ামিনা আমিরকে শক্ত করে এখন ধরে আছে। ইয়ামিনা এতটাই কাছে ছিল যে আমিরের হৃদয়স্পন্দন উঠে নামা শব্দটা ইয়ামিনের কানে বাড়ি খাচ্ছে। হঠাৎ আমিরের খেয়াল হলো পুরো বাগানের আশেপাশে গাছরা দাঁড়িয়ে আছে। আমিরকে দেখে ভয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকলে আর চোখ দিয়ে ঠিকই ইয়ামিনার উপর নজর দিচ্ছে। আমির ইয়ামিনার দিকে তাকাতে মেজাজটা চটে ওঠে। আমির ইয়ামিনার আঁচলটা টেনে দিয়ে মাথায় ঘুমটা দিয়ে দেয়। আমিরের চোখ দুটো কিছুটা লাল হয়ে আসে। আমাকে চেয়ারে বসে তুমি ভিতরে যাও, নাও কুইক। ইয়ামিনা আমিরের এমন কথাতে কিছুটা অবাক হয়। কেন, আপনার শরীর খারাপ লাগছে? মুহূর্তে আমিরের গলার স্বর চেঞ্জ হয়ে আরো ভারী কর্কশ হয়ে আসে। আমি কি বলেছি শুনতে পাওনি? যাও বলছি। আর ভেতরে যাওয়ার আগ পর্যন্ত যেন ঘোমটাটা মাথা থেকে না পড়ে। ইয়ামিনা একটু ইতস্তত করে আমিরকে বসিয়ে দিয়ে ভিতরে চলে যায়। আমিরের পাশ ফিরে তাকাতে আশেপাশে যত গাছ সব গাছটা এসে দাঁড়িয়ে পড়ে।
আমির রুহান বলে চিৎকার দিতেই রুহান দৌড়ে এসে হাজির হয়। আমির সামনের দিকে তাকিয়ে বলে, নেক্সট টাইম যেন না দেখি। আমিরের কথা গার্ডদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমিরের দৃষ্টি এখনো সামনের দিকে স্থির। আমির আবরার কি আর কি করতে পারে তা নিশ্চয়ই কারো অজানা নয়। আমির রুহানের দিকে ইশারা করতে রুহান আমিরকে ভেতরে নিয়ে যায়। রুহান আমিরকে রুমে দিয়ে চলে যায়। আমির দরজার দিকে তাকাতে দেখে ইয়ামিনা মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। আধো ভেজা চুল, পরনে ভেজা শাড়ি, পাল্টে নতুন সুতির শাড়ি পরেছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আমিরের চোখে চোখ পড়ে যায়। ইয়ামিনা ইতস্তত বোধ করে চোখ সরিয়ে ফেললেও আমির ইয়ামিনার দিকে এখনো দৃষ্টি নিক্ষেপ করে আছে। কি জানি আছে এই চোখের মধ্যে, আমির না চেয়েও চোখ সরাতে পারে না। আপনি তো পুরো ভিজে গেছেন, জামা চেঞ্জ করে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। ইয়ামিনার কথায় আমিরের ধ্যান ভাঙে। হ্যাঁ করছি। ইয়ামিনা আমিরের সামনে একটা টি শার্ট ধরে। এই নিন। আমির সেটা হাতে নেয়। চেঞ্জ করতে যেয়ে বিপত্তি ঘটে। হাত কেটে যাওয়ার কারণে আমিরের টি শার্ট খুলতে কষ্ট হচ্ছে। তারপর চেষ্টা করছে। ইয়ামিনা সেটা দেখতে পেয়ে আমিরের কাছে যায়। আমিরের টি শার্ট খুলতে খুলতে ইয়ামিনা বলে, আমাকে বললে হতো না, আপনার তো হাত কেটে গেছে, খুলতে তো সমস্যা হবে। ইয়ামিনা ভেজা টি শার্টটি বারান্দায় মেলে দিয়ে রুমের ভেতরে আসে। আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও, ফ্রেশ হব। ইয়ামিনা আমিরকে ধরে ওঠায়। আমিরের নাকে একটা মিষ্টি স্মেল আসে। ইয়ামিনার গায়ের থেকে আসছে। আমিরকে যেন এই স্মেলটা খুব বেশি টানছে। ইচ্ছে করছে সেখানে ডুব দিতে। ইয়ামিনা আমিরকে ওয়াশরুমে দিয়ে আসে। আমিরের ডাকে আমিরকে নিয়ে এসে বেডে শুয়ে দেয়। কম্বলটা টেনে দিয়ে লাইট অফ করে দেয়। আমিরও কিছু না বলে উল্টো হয়ে শুয়ে পড়ে। ইয়ামিনা বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। সারা শরীর ব্যথা করছে। আমিরকে বুঝতে না দিলেও এখন বেশ খারাপ লাগছে। এত লম্বা মানুষকে ধরে নিয়ে আসা করা কম কথা না। যতই হোক মেয়ে মানুষ, এত ভার নেওয়া ইয়ামিনার পক্ষে কষ্ট হয়ে পড়েছে। আমির বুঝতে পারলে হয়তো ইয়ামিনাকে কাছে আসতে দিত না, তাই ইয়ামিনার মুখে হাসি ভাব বজায় রাখে। কিন্তু তার যে হার মানলে চলবে না। যেভাবে হোক আমিরকে সবটুকু দিয়ে তার সেরে তুলতে হবে। এসব চিন্তা করে ইয়ামিনা রুমে আসে। চাঁদের আলো জানালা ভেদ করে আমিরের মুখের ওপর পড়ছে। ঘুমের মধ্যে আমিরের মুখটা পুরো বাচ্চা বাচ্চা লাগছে। জেগে থাকলে তো রাগ সারাদিন মাথার উপর নিয়ে রাখে, আর এখন এটা ভেবে ইয়ামিনা কিছুটা হেসে দেয়। বেডের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। শ্বাস নিতে আমিরের কষ্ট হচ্ছে। চোখ খুলে আশপাশে তাকিয়ে দেখে ভোর হয়ে গেছে। বুকের ওপর এখনো ভার অনুভব করছে। ভালো করে তাকিয়ে দেখে ইয়ামিনা আমিরের বুকে মাথা রেখে জড়িয়ে শুয়ে আছে। বাতাসে ইয়ামিনার চুলগুলো উড়ে আমিরের মুখে বাড়ি খায়। আমিরের মুখের উপর থেকে চুলগুলো সরাতে ইয়ামিনার ঠোঁট উল্টে আমিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমির নিজের অজান্তেই হেসে দেয়। ইয়ামিনার সামনে পড়া চুলগুলো কানে গুজে দিতেই ইয়ামিনার গায়ে মিষ্টি স্মেলটা আমির এখনো পাচ্ছে। আমি চোখটা বন্ধ করে ইয়ামিনাকে নিজের সাথে জড়িয়ে নেয়। কখন যে আমির ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। ইয়ামিনার ঘুম ভাঙতে দেখে ইয়ামিনা আমিরের বুকে, আর আমির ইয়ামিনাকে জড়িয়ে রেখেছে। ইয়ামিনা একটু লজ্জা পেয়ে দ্রুত উঠে পড়ে। আমির যদি দেখে ফেলে আরো লজ্জায় পড়ে যাবে। উনি হয়তো ঘুমের ঘরে জড়িয়ে ধরেছে, খেয়াল নেই, কিন্তু আমি কিভাবে এখানে এসে পড়েছি। আল্লাহ, উনি জেগে থাকলে কি হতো। ইয়ামিনা বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আমিরকে ডাক দেয়। এই যে উঠুন, আজান দিয়েছে, নামাজটা পড়ে নিন। কি হলো, উঠুন। আমিরের ওঠার নামই নেই। ইয়ামিনা আমিরের দিকে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ডাকছে। কি হলো, নামাজ ওয়াক্ত বেশিক্ষণ নেই, উঠুন। আমির ঘুমের ঘরে ইয়ামিনার হাতটা ধরে হ্যাচকা টান মেরে নিজের সাথে জড়িয়ে ধরে। আমির ঘুমের মধ্যে বিড়বিড় করেই চলেছে, প্লিজ আর একটু ঘুমোতে দাও। আমির এত জোরে জড়িয়ে ধরেছে ইয়ামিনার জন্য দম বন্ধ হয়ে আসার উপক্রম। ইয়ামিনা না পেরে আমিরের গায়ে জোরে চিমটি কাটে। আমির চোখ খুলে তাকায়। কিছুক্ষণ এইভাবে তাকানোর পর বুঝতে পারে আমির ইয়ামিনাকে ছেড়ে এক লাফে উঠে বসে। ইয়ামিনা উঠে শাড়ি ঠিক করে নেয়। আমির অপ্রস্তুত হয়ে বলে, ঘুমের ঘরে হয়তো খেয়াল ছিল না। সমস্যা নেই, আপনি উঠুন, নামাজটা পড়ে নিন। আমির ফ্রেশ হয়ে আসতে দুজনে নামাজ আদায় করে নেয়। খাবার টেবিলে সবাই বসে আছে। ইয়ামিনা আর জাফরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমির খাওয়ার দিকে দৃষ্টি রেখে আরুষিকে বলে,
কিরে, এত রং চং মেখেছিস কেন? তাও এত সকাল সকাল? আরও সে এমন কথায় একটু বাঁকা করে নেয়। মেখেছি, আমার ইচ্ছা। আর তোমার বইয়ের মতো এত সুন্দর না, তাই আদা ময়দা মেখেছি। আর এমনিতেও আমার ফ্রেন্ড আর কাজিন আসবে ভাবিকে দেখতে। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিয়ে বলে, ও আচ্ছা। বিকালের দিকে আমির রুমে বসে ল্যাপটপে বসে কাজ করছিল, হুইল চেয়ারে বসেছিল। বাইরের আওয়াজে আমির বাইরে এসে দেখে আরুষির ফ্রেন্ডসরা এসে পড়েছে, সাথে ফ্রেন্ডের কাজিনরাও আছে। ইয়ামিনা সবার সাথে হেসে কথা বলছে আর খাবার সার্ভ করছে। আরুষি সবার সাথে ইয়ামিনার পরিচয় করে দিচ্ছে। ইয়ামিনা হালকা গোলাপির সাথে কালো পাড়ের শাড়ি পরেছে। আমির ইয়ামিনার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কেন জানি আমিরের প্রচন্ড রাগ লাগছে ইয়ামিনার উপর। পেছন থেকে একটা ছেলে বলে ওঠে, কেমন আছো? ছেলের কণ্ঠ পেয়ে ইয়ামিনা পিছন ফিরে তাকায়। হয়তো আরুষির ফ্রেন্ডের কাজিন তাই ভেবে ইয়ামিনা মিষ্টি হাসি দিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আরুষির ভাবি? আরুষির থেকে শুনেছিলাম আপনার কথা। ও হ্যাঁ। বাই দ্য ওয়ে, আপনি আসলে অনেক সুন্দর। আপনার মতো আপনার হাতের রান্নাটাও মাশাআল্লাহ। ইয়ামিনার কেন জানি বিরক্ত লাগছে। লোকটাকে দেখে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কথা কাটাতে আরুষির দিকে ইশারা করে বলে, আরুষি মনে হয় আমাকে ডাকছে, আপনি বসেন আমি আসছি। ইয়ামিনা আমিরকে খেয়াল করেনি। আরুষি পাশে যেয়ে বাকি জনদের সাথে কথা বলছে। পাশ থেকে আরুষির ফ্রেন্ডের কাজিন টয়াকে ফিসফিসিয়ে বলে, এত ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, ভাবতে পারিস? আরে ভাবি, আমাদের এজের, দেখতেই ছোট লাগে। যাই বলিস, ভাবি কিন্তু দেখতে পুরা পুতুলের মতো। ভাইয়া তো পঙ্গু, ভাইয়ের সাথে বনে কীভাবে রে? আমার মনে হয় না এই মেয়ে বেশি দিন টিকবে। কয়েকদিন পরেই ছেড়ে চলে যাবে দেখিস। এতক্ষণ আমির কপালে আঙুল ঘষে সবই শুনছিল। কেউ না শুনলেও লাস্ট কথাটা শুনে আমিরের রাগ চটে ওঠে, চোখগুলো লাল হয়ে আসে। আমির ইয়ামিনার আঁচল ধরে হালকা টান দেয়। আঁচলে টান পেয়ে ইয়ামিনা পিছন ফিরে তাকায়। আমির ইয়ামিনার আঁচল ধরে আছে। ইয়ামিনা কিছু বলার আগে আমির বলে ওঠে, আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভেতরে নিয়ে যাও। ইয়ামিনা কিছু না বলে আমিরকে রুমের ভেতরে নিয়ে যায়। আপনি বসেন আমি আসছি। ইয়ামিনা যেতে নিলে আমির হাতটা ধরে ফেলে। নিয়ে যাও। কোথায় যাচ্ছ? আপনি যা বলেছেন ক্ষুধা লেগেছে। তোমার যাওয়া লাগবে না, আমি সার্ভেন্টকে বলে দিয়েছি দিয়ে যাবে খাবার। ওরা যাওয়া না পর্যন্ত তুমি রুম থেকে বের হবে না। কেন যাব না? যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে ডাকলে। রাগে আমিরের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়, বেশ জোরে গলায় বলে, আমি একবার বলেছি না না যেতে, যাবে না ব্যাস। ইয়ামিন একটু ভয় পেয়ে যায়। আমির বুঝতে পেরে নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলে, আমি যেখানে না বলেছি সেখানে যাওয়ার কোনো মানে হয় না। আমি তোমার ভালোর জন্য বলছি। ইয়ামিনা আর কিছু না বলে বারান্দায় চলে যায়। আমির একটা লম্বা শ্বাস ছাড়ে। কিছুক্ষণ পর আরুষি রুমে আসে। ইয়ামিনাকে না দেখে বারান্দায় উকি দেয়। আরে ভাবি, তুমি এখানে? আমি তোমাকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। চলো তো। কোথায় যাব? কোথায় মানে? তোমার জন্য আমার ফ্রেন্ডরা আসলো তোমাকে দেখবে বলে, আর তুমি এখানে বসে আছো। তাড়াতাড়ি চলো। আমি যেতে মানা করেছি বললে যদি আরুষি অন্য কিছু মনে করে। ইয়ামিনা কি বলতে বুঝতে পারছে না। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই এসে পড়েছি। তোমার ফ্রেন্ড, তোমার থাকা বেশি জরুরি। কি যে বলো, আমার ফ্রেন্ড তো কি হয়েছে? আমার তো সারাদিনই ওদের সাথে দেখা হয়। তোমার জন্যই তো ওরা এসেছে। চলো না, চলোই না। আরুষি ইয়ামিনার হাত ধরে টানছে। ইয়ামিনা বারবার রুমে উকে দিচ্ছে। আমিরকে কোথাও দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়াকে কোথায় দেখেছো? না ভাবি, রুমে তো দেখলাম না। হবে হয়তো কোথাও। কোথাও যাবে এই অবস্থায়। বলে ইয়ামিনাকে টেনে আরুষি নিয়ে যায়। আরুষির টানাটানির কারণে ইয়ামিনার আঁচল কোমর থেকে কিছুটা সরে যায়। ইয়ামিনারও খেয়াল ছিল না ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। আরুষির ফ্রেন্ড টয়া এসে বলে, আরে ভাবি, কোথায় ছিলা তুমি? এতক্ষণ ধরে বসে আছি একসাথে খাবো বলে। হঠাৎ প্রচন্ড শব্দে ইয়ামিনা সহ বাকি সবাই পিছন ফিরে তাকায়। পুরো ফ্লোরে কাজ গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে। আমির চোয়াল দাঁত মুখ শক্ত করে ইয়ামিনার দিকে তাকিয়ে আছে।
ইয়ামিনা দৌড়ে যায়। কিভাবে ভেঙেছে? আপনার কোথাও লেগেছে কি? খেয়াল ছিল না, হাত থেকে পড়ে ভেঙে গেছে। আসুন, আমি ভেতরে দিয়ে আসি আপনাকে। আমার পা গেছে, হাত না। নিজে যেতে পারবো, কারো সাহায্য লাগবে না। বলেই আমির হাত দিয়ে চাকা ঘুরিয়ে রুমে চলে যায়। আমিরের প্রচন্ড রাগ লাগছে। এত রাগ কখনো ওঠেনি। কেন এত রাগ উঠছে তার, কারণ সে নিজেও জানে না সত্যি কি ইয়ামিনার জন্য রাগ করছে। আমির মাথায় হাত দিয়ে রেখেছে। রাগে আমিরের সারা মুখ লাল হয়ে আছে। ভাবি তুমি মন খারাপ করো না, ভাইয়া একটু এরকমই, রাগ উঠলে কি বলে না বলে হুঁশ থাকে না। আসলে ভাইয়া রাগটা খুব খারাপ, যখন তখন রাগ উঠে যায়। না আরু, আমি কিছু মনে করিনি। তুমি যাও, ফ্রেন্ডদের সাথে কথা বলো, আমি এগুলো পরিষ্কার করে নেই। আরও সে চলে গেলে ইয়ামিনা পরিষ্কার করে নেয়। রান্নাঘরে যে 1 কাপ কফি বানিয়ে রুমে যায়। ইয়ামিনা আমিরের সামনে কাঁপা কাঁপা হাতে কফিটা ধরে, কারণ আমির এখন রেগে আছে। যদি রাগে চোটে ফেলে দেয়। কফিটা খান, মাথা ঠান্ডা হবে। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে কফিটা হাতে নেয়। ইয়ামিনা একটু হাঁপ ছাড়ে। আমির সামনের দিকে তাকিয়ে বলে, লাগবে না। শাড়ি যখন গায়ে ঠিকভাবে রাখতে পারো না, তখন পরো কেন? যে জিনিসটা পারো না সেটা করার কোনো মানে হয় না। জাস্ট ডিসগাস্টিং। ইয়ানা বুঝতে পারিনি, অবাক হয়ে বলল, ঠিক কি বুঝালো? সেদিনের পর থেকে ইয়ামিনা নিজের যতটুকু সম্ভব আমিরের যত্নতে কোনো কমতি রাখেনি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আমিরের সেবা করে গেছে। নিয়ম করে আমিরকে প্রতিদিন দুবেলা করে হাঁটাতো। দিন শেষে ইয়ামিনার কোমরের মাঝায় ব্যথা হলে তা কখনোই প্রকাশ করতো না। সেও আমিরকে বুঝতে দিত না, কারণ আমির একবার জানতে পারলে কখনোই ইয়ামিনাকে নিজের সেবা করতে দিবে না, অন্য কাউকে দিয়ে করাতো, যা ইয়ামিনা কিছুতেই চায় না। যাই হোক, তাকে হার মানলে চলবে না। আমিরকে ভালো করে তুলতে হবে। আমির মাঝে মাঝে ইয়ামিনাকে দেখে অবাক হতো, এরকম মানুষ হতে পারে। এত সেবা করার পরও আমির ইয়ামিনার মুখে কখনো বিরক্তির ছাপটুকু দেখেনি। সবসময় মুখের মধ্যে মুগ্ধ একটা মিষ্টি হাসি নিয়ে রাখতো। ইয়ামিনা কিছু না বলে আমির ঠিকই বুঝতে পারত ইয়ামিনা যে কষ্ট হয়। প্রতিদিন দুবার হাঁটানো কম কথা নয়, কিন্তু কেন জানি আমির চেয়েও না বলতে পারতো না অন্য কাউকে সেবার জন্য। আমিরের যে অভ্যাস হয়ে গেছে ইয়ামিনাতে, ইয়ামিনার শরীরে মিষ্টি স্মেল, স্পর্শে এবং প্রতিটা কাজে। ইয়ামিনা ছাড়া আমিরের এখন কারো স্পর্শই ভালো লাগে না। তাই আমি যতটুকু সম্ভব পায়ের ভরটা নিজে রাখার চেষ্টা করে। আমির ইচ্ছে করে হাঁটতে যেত না, কারণ ইয়ামিনার কষ্ট হবে, কিন্তু ইয়ামিনা শুনলে না জোর করে আমিরকে হাঁটাতো। আমির প্রতিদিন ইয়ামিনার নতুন নতুন প্রতিভা দেখে শুধু অবাক হতো, এক অন্যরকম অনুভূতিতে আবদ্ধ হতো। সকালে আমির রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ফোন বাজতে ফোনটা কানে নেয়। মেজাজ একদম চটে আছে। বেশ জোর গলায় আমি চিল্লিয়ে বলে, সমস্যা কি আপনাদের? শেয়ার মার্কেটের রেট এই বেড়েছে, কিন্তু আমাদের কোম্পানিতে এত কম রেটে কিভাবে বিক্রি হচ্ছে? আমার পা ভেঙেছে, এখনো বেঁচে আছি, মরে যাইনি। আমি অফিস যাই না বলে আমার মাথার উপর চড়ে বসবেন? ফাজলামি পেয়েছেন? আগে যে রেটে বিক্রি হতো সে রেটে বিক্রি হবে, এর 1 টাকাও বেশি না। আর সব ডিটেলস আমার ইমেইলে এক্ষুনি পাঠান। আমার প্রত্যেকটা ডিটেলস চাই, অ্যাট এনি কস্ট। ইয়ামিনা গোসল করে বেরিয়েছে। চুল থেকে চুয়ে চুয়ে কোমরে বেয়ে পানি পড়ছে। ইয়ামিনা কি জানি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। আমির হা হয়ে তাকিয়ে আছে আশেপাশে। সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে। ওপাশ থেকে ম্যানেজার হ্যালো স্যার বলেই চলেছে। আমিরের জন্য হুঁশই নেই, সব রাগ যেন কোথায় ফুস। ইয়ামিনা এতক্ষণে খুঁজতে খুঁজতে রুম থেকে বের হয়ে গেছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমিরের ধ্যান ভাঙতে বলে, ও হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে সব ডিটেলসগুলো পাঠান, কুইক। বলে আমির ফোন কেটে দেয়। একটা লম্বা শ্বাস ছাড়ে। ইয়ামিনাকে এইভাবে ভেজা শাড়িতে দেখলে আমিরের সবকিছু যেন উলট পালট হয়ে যায়। ভাইয়া, ভাবি কোথায়? ভাবিকে দেখছি না। আরও সে রুমে ঢুকতে ঢুকতে বলে, আমি ল্যাপটপে কাজ করতে করতে বলে, একটু আগে রুমে ছিল, হবে হয়তো রান্নাঘরে। দূর, ভাবিকে একটা কাজের জন্য খুঁজে পাওয়া যায় না। আমির আরুষের দিকে ভুরু কুচকে তাকায়। কেন, কি এমন কাজ এত লাফালাফি করছিস? ভাবিকে নিয়ে শপিংয়ে যেতাম। ভাবি তো তেমন বাইরে বের হয় না, আমার ফ্রেন্ডরাও যাবে, তাই ভাবলাম নিয়ে যাই। বলার আগে আমির বলে ওঠে, কোনো দরকার নেই,
তুই তোর ফ্রেন্ড যাচ্ছিস, তোর ভাবিকে কেন জানছিস? কেন দরকার নেই ভাইয়া? আমি বলেছি তাই। এমন করো কেন ভাইয়া? ভাবি তো সারাদিন বাসায় বসে থাকে, কোথাও যায় না। ভাবিরও তো যেতে ইচ্ছে করে, যেতে দাও না। আমির বেশ গম্ভীর গলায় বলে, আমি একবার না বলেছি তো তার উপর কোনো কথা না। ভাইয়া আরুষি কিছু বলার আগে ইয়ামিনা রুমে এসে আরুষিকে দেখে বলে ওঠে, কি হয়েছে? তুমি এখানে? কিছু লাগবে? আরুষি ইয়ামিনাকে দেখে ইয়ামিনার হাত ধরে। দেখো না ভাবি, ভাইয়া যেতে দিচ্ছে না। কত করে বললাম তোমাকে নিয়ে যাই, তুমি সারাদিন বাসায় থাকো, কোথাও যাও না। কিন্তু না, বলো না ভাইয়াকে যাতে তোমাকে যেতে দেয়। ইয়ামিনা আমিরের দিকে তাকায়। আমির ভাবলেশীন ভাবে ল্যাপটপে বসে কাজ করছে, এমন ভাব আমির যেন কিছুই শোনেনি। ইয়ামিনা আরুষিকে দেখে হেসে বলে, হারু তুমি যাও, তোমরা ফ্রেন্ডরা তো আছেই। তোমার ভাইয়া মানা করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো আগে অনেক ঘুরেছি, তাই এখন আর মন বসে না। এসবে মন খারাপ করো না আরু, তুমি যাও, ফ্রেন্ডের সাথে এনজয় করো। আরুষি কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। এই নিন ধরুন। আমির তাকিয়ে দেখে ইয়ামিনা এক হাতে গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আমির গ্লাস আর ওষুধ হাতে নিয়ে ইয়ামিনার দিকে তাকায়, কিন্তু ইয়ামিনা মুখে কোনো রাগ দেখাতে পায় না। আমির ভেবেছিল যেতে না দেওয়া ইয়ামিনা হয়তো মন খারাপ করবে, কিন্তু তেমন কিছুই না। ডাক্তার আবির বেশ গম্ভীর ভাব নিয়ে আমিরকে দেখে যাচ্ছে, এমন একটা ভাব যেন খুব সিরিয়াস কিছু। আমিরের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বিরক্তি নিয়ে ডক্টর আবিরের দিকে তাকিয়ে আছে। আমিরকে ঘিরে ইয়ামিনা পাশে জাফরা ভাবি বসে আছে। জাবির বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছে। ইয়ামিনা বেশ আগ্রহ নিয়ে বসে আছে আবিরের কথা শোনার জন্য। ডাক্তার আবিরের মুখে হাসির রেখা ফুটে উঠেছে, বেশ হাসি হাসি মুখ নিয়ে বলে, এতটা ইমপ্রুভ অসম্ভব, এটা তো মিরাক্কল ছাড়া কিছুই না। মিস্টার আমির, দিন দিন আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে। এভাবে চললে আর বেশি দিন না, আল্লাহর রহমতে খুব শীঘ্রই হাঁটতে পারবেন। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে আছে। কথাটা শুনে আমিরের থেকে ইয়ামিনা বেশি খুশি হয়েছে, চোখ দুটো ছলছল করছে। জাফরা ভাবি জাবিরকে খবর শোনানোর জন্য চলে যায়। আচ্ছা, এখন তাহলে উঠি আমি। ওষুধ আর হাঁটাটা সব যেন নিয়মিত হয়। বলে ডাক্তার আবির চলে যায়। ইয়ামিনার ফোন বাজছে, সেদিকে তার খেয়াল নেই। আমির একটু জোর গলায় বলে, তোমার ফোন বাজছে, অনেকক্ষণ ধরে, ফোনটা পিক করো। ইয়ামিনা ফোনটা পিক করে কানে নিতেই নিমেষেই ইয়ামিনা ছলছল চোখে পানি এসে ভর করে। কান থেকে ফোনটা সরিয়ে নেয়। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ইয়ামিনা। আমির একটু অস্থির হয়ে পড়ে। কি হলো, এমন এমন করে দাঁড়িয়ে আছো কেন? কে ফোন দিয়েছে? কি বলেছে? কি হলো বলো। আমির এখন টেনশনে পড়ে গিয়েছে। এই বলবে তো কে ফোন করেছে? ইয়ামিনা হঠাৎ দুকড়ে কেঁদে দেয়। আমিরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। প্লিজ আমাকে বাইরে যাওয়ার পারমিশনটুকু দিন। আমাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে দিন, প্রমিস। কিছুক্ষণের জন্য যাব আর আসবো। প্লিজ রিল্যাক্স, কি হয়েছে সেটা বলো। দেখো চুপ করে থেকো না, আর্লি বলো। ইয়ামিনা কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, বাবা অনেক অসুস্থ, প্লিজ আমাকে যেতে দিন। আমি সত্যি পালাবো না, বিশ্বাস রাখুন। আপনি পারমিশন না দিলে গার্ডসরা আমাকে বের হতে দিবে না। আমাকে যাওয়ার পারমিশনটুকু দিন, আর কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাইবো না। আমার খুব খারাপ লাগছে, সাথে সাথে একটু ভয় ভয় হচ্ছে। যেতে দিতে ইচ্ছে করছে না ইয়ামিনাকে নিজের কাছ থেকে। আমিরের যে খুব বলতে ইচ্ছে করছে, আমাকে সাথে নিয়ে চলো। কিন্তু সেটা আমিরের নিতান্তই চিন্তা। উঠো, এভাবে ভেঙে পড়ো না। আমির ইয়ামিনাকে বাহু ধরে উঠতে বলে। আমির ইয়ামিনার কান্না মুছিয়ে দিয়ে, এত স্ট্রং মেয়ে এভাবে ভেঙে পড়লে হবে? আমির বেশ শান্ত গলায় বলে, সাবধানে যেও, আমাকে কল করে জানিও। ইয়ামিনা আমিরের দিকে অস্ত্র ভেজা চোখে তাকিয়ে বলে, আমি আসবো আর যাব। বলে ইয়ামিনা কোনো রকম উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমির হাতটা অটোমেটিক বুকের বাঁ পাশে চলে যায়। প্লিজ রিল্যাক্স, শান্ত হও, কাম ডাউন, ও আসবে। এদিক দিয়ে সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, কিন্তু ইয়ামিনার কোনো খবর নেই। ফোন দিয়েছে আমির নিজেই, কিন্তু ফোন বাজলেও রিসিভ হচ্ছে না। এদিকে আমিরের শত্রু ইয়ামিনার যদি কোনো ক্ষতি করে ফেলে,
অন্য ইয়ামিনা যদি নিজে ফিরে না আসে, তখন আমির মাথায় হাত দিয়ে রেখে কোনো কিছুই মাথায় যে সে নিতে পারছে না। অন্যদিকে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে রাত হতে চলেছে। আমির ঘড়ির দিকে তাকিয়ে আছে, 9টা বাজতে চলেছে, কিন্তু ইয়ামিনা এখনো আসেনি। ফোনটা আগে রিং হলেও এখন বন্ধ দেখাচ্ছে। আমিরের ভেতরে ভয়টা আরো জেঁকে বসেছে। আজ নিজের প্রতি রাগ লাগছে। নিজের এই অসহায়ত্বের উপর প্রচন্ড জেদ উঠেছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে। আমি রেগে দেয়ালে পাঞ্চ করে একটা, তারপরেও যেন রাগ কমছে না। ইয়ামিনা তাহলে সত্যি ছেড়ে না? ও তো আমাকে কথা দিয়েছিল ফিরবে। ওর প্রতিশ্রুতি এভাবে ভেঙে ফেলবে? না, আমি আর চিন্তা করতে চাই না। রুমে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারটাকে আমিরের বেশ আপন মনে হচ্ছে। এই অন্ধকার যতই অন্ধকার হোক না কেন, কখনো প্রতারণা করে না, সবসময় সাথেই থাকে। হঠাৎ লাইট জ্বলে উঠলে আমিরের চোখটা ভারী হয়ে আসে। এতক্ষণ অন্ধকারে থাকার কারণে চোখে কিছুটা ঝাপসা দেখছে আমির। ঝাপসা চোখে ইয়ামিনার ঘামে মাখা মুখটা স্পষ্ট দেখতে পায় আমির। ইয়ামিনা আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে আমিরের সামনে দাঁড়ায়। কি হলো, আপনি রুমের লাইট অফ করে রেখেছেন কেন? আমির ওই যে ইয়ামিনার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে, এক মুহূর্তের জন্য চোখ সরায়নি, একটা পলকও ফেলেনি। ইয়ামিনা কিছু বলার আগে আমির ইয়ামিনার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। টান পেয়ে ইয়ানা আমিরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। আমির ইয়ামিনার গলায় মুখ গুজে নেয়। ইয়ামিনা গলায় গরম কিছু পড়ার অনুভব করে। তাহলে কি আমির কাঁদছে? কিন্তু কেন? ইয়ামিনা নিজের অজান্তেই আমিরকে জড়িয়ে ধরে। আমির কতটা দুর্বল হয়ে পড়েছে ইয়ামিনার প্রতি সেদিনই বুঝেছিল। আমির বুঝে গিয়েছিল ইয়ামিনাকে ছাড়া তার চলবে না। ইয়ামিনাকে সে নিজের গভীরে জড়িয়ে ফেলেছে। চাইলেও ইয়ামিনার ভাগ সে কাউকে দিতে পারবে না। প্রতিটা পদক্ষণে শুধু তার ইয়ামিনাকেই চায়। ভালোবাসা আছে নাকি আমির তখনও জানতো না। শুধু জানতো প্রতিদিন সে নতুন করে ইয়ামিনার মায়ে জড়াচ্ছিল। সেই মায়ার গভীরতা কতটা ভয়ঙ্কর তা আমির হাড়ে হাড়ে বুঝতে পারত। কিন্তু আমির কিছুই বলতে পারতো না। আমিরের প্রচন্ড রাগ উঠলে ইয়ামিনার চেহারার দিকে তাকালে সব রাগ পানি হয়ে যেত। চেয়েও রাগ করতে পারতো না।